আসসালামু আলাইকুম। আজ ৪ মার্চ ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আর ১০ দিন যুদ্ধ হলে ভয়াবহ বিপদে পড়বেন ট্রাম্প। ইরানে হামলা বন্ধে চীন রাশিয়ার নানামুখী উদ্যোগ। পরাজিত হলে নেতানিয়াহু কি করবেন? শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের সঙ্গে চলমান সংঘাত যদি আরও ১০ দিন স্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে পেন্টাগন থেকে সতর্ক করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে কেবল সমরাস্ত্রের সংকটই তৈরি হবে না, বরং ফুরিয়ে যাওয়া গোলাবারুদ পুনরায় সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রকে বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করতে হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার বর্তমানে ইতিহাসের শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে এবং এই মজুদ দিয়ে চিরকাল যুদ্ধ চালানো সম্ভব। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন যে ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দেওয়ার ফলে আমেরিকার নিজস্ব মজুদ ইতোমধ্যে বেশ সংকুচিত হয়ে পড়েছে। গত বছরের ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টরের প্রায় ২৫% ব্যবহার করে ফেলেছিল। বর্তমান সংঘাতে ইরান যেভাবে ড্রোনের ব্যবহার করছে তা মোকাবেলা করার জন্য যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর প্রয়োজন তার উৎপাদন হার অত্যন্ত ধীর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান মাসে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করছে, অথচ যুক্তরাষ্ট্র মাসে মাত্র ৬ থেকে ৭টি ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম। যুদ্ধের আর্থিক বোঝা নিয়েও উদ্বেগ বাড়ছে মার্কিন প্রশাসনের ভেতরে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য মতে, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন গড়ে $৬৫ লাখ বা প্রায় ৫৮ কোটি টাকা ব্যয় হয়। অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $৭৭,৯০,০০,০০০ খরচ করেছে। পেন হোয়ার্টন বাজেট মডেলের পরিচালক কেন্ট স্মেটার্স পূর্বাভাস দিয়েছেন যে ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী যদি এই যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হয় তবে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ $২১০ বিলিয়ন গিয়ে ঠেকতে পারে। গত এক বছরে কেবল ইসরায়েলকে সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অভিযানে ওয়াশিংটন ইতোমধ্যে $৩০ বিলিয়ন বেশি খরচ করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জেডিএএম বা সাধারণ বোমাকে স্মার্ট বোমায় রূপান্তর করার কিট এবং নৌবাহিনী থেকে উৎক্ষেপণযোগ্য SM-3 ইন্টারসেপ্টরের মজুতও বর্তমানে নিম্নমুখী। এর মূল কারণ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরানের বিরুদ্ধে বারবার সামরিক অভিযান চালানোকে দায়ী করা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত রাশিয়া বা চীনের মতো শক্তির সঙ্গে সংক্ষিপ্ত ও তীব্র লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু ইরানের মতো দেশগুলোর পক্ষ থেকে দীর্ঘস্থায়ী ও কম খরচের রকেট বা ড্রোন হামলা সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো অর্থনৈতিকভাবে বেশ ব্যয়বহুল। এই ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। রাশিয়া বলেছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ তারা দেখেনি। অন্যদিকে বেইজিং যৌথ সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। সূত্র আল জাজিরা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদে ওয়ানসার এর সঙ্গে ফোন আলাপে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। ওই আলোচনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিও আলোচিত হচ্ছিল বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াং ই বলেন, দুঃখজনকভাবে এই প্রক্রিয়াটি সামরিক পদক্ষেপের মাধ্যমে ব্যাহত হয়েছে। চীন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলার বিরোধিতা করে। তিনি আরও বলেন, সংঘাতের আরও বিস্তার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা প্রয়োজন। ওয়াং এর ভাষায়, শক্তি প্রয়োগে প্রকৃত সমস্যার সমাধান হয় না, বরং তার নতুন সংকট দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ওয়াংয়ের অনুরোধে গিদে ওয়ানসার ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হন।
মঙ্গলবারের এই ফোনালাপের আগে সোমবার ওয়াং ই ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। অঞ্চল জুড়ে দ্রুত অবনতিশীল পরিস্থিতি স্থিতিশীল করতেই এসব কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তার ফল উল্টো হতে পারে, যেটা তারা ঠেকাতে চায় সেটাই বাস্তবে ঘটতে পারে। এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের যৌক্তিক পরিণতি হতে পারে এই যে ইরানের ভেতরেই এমন শক্তি উত্থান ঘটবে যারা ঠিক সেটাই করতে চাইবে যেটা আমেরিকা এড়াতে চায়, অর্থাৎ পারমাণবিক বোমা অর্জন। কারণ যাদের পারমাণবিক বোমা আছে, যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ করে না। লাভরভ সতর্ক করে বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরব দেশগুলো পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে। এতে করে পারমাণবিক অস্ত্র বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। উল্লেখ্য, ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ধরা হয়, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। লাভরভ বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর নামে যুদ্ধ শুরু করার যে তথাকথিত মহৎ লক্ষ্য দেখানো হচ্ছে, তা বাস্তবে ঠিক উল্টো প্রবণতাকে উস্কে দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন। লাভরভ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ এখনও রাশিয়া দেখেনি। একই সঙ্গে তিনি জানান, মস্কো কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক ও অকারণ সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ ঝুঁকির মুখে। ইরানে হামলার পর এমনটাই বলছেন যুদ্ধ বিষয়ক বিশ্লেষকরা। ইসরায়েলে নির্বাচন ঘনিয়ে এসেছে। এ সময় ইরানের সাথে যুদ্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি সুযোগ দিয়েছে 2023 সালের 7 অক্টোবর গাজা হামলায় ক্ষতিগ্রস্ত তার রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধারের। বিশেষজ্ঞরা মনে করেন, এই যুদ্ধ থেকে তিনি রাজনৈতিকভাবে কতটা লাভবান হবেন তা নির্ভর করবে সংঘাতটি কিভাবে অগ্রসর হয় এবং কতদিন স্থায়ী হয় তার উপর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার একদিন পর নেতানিয়াহু বলেন, ওয়াশিংটনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ইসরায়েল সন্ত্রাসী শাসনকে সিদ্ধান্তমূলকভাবে আঘাত করতে 40 বছর ধরে যা করতে চেয়েছি তা করতে পেরেছে। গাজা যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। সমালোচকদের অভিযোগ, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। 76 বছর বয়সী ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী। বিভিন্ন মেয়াদ মিলিয়ে 18 বছরেরও বেশি সময় ক্ষমতায় তিনি। রাজনৈতিকভাবে টিকে থাকার ক্ষমতার জন্য পরিচিত নেতানিয়াহু গত গ্রীষ্ম থেকে সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ক্ষমতায় আছেন, কারণ তার অতি রক্ষণশীল ধর্মীয় মিত্রদের সাথে সংকট তৈরি হয়েছে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় বিচারাধীন। তিনি প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার চেষ্টা করেছেন, আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের ওপর তাকে ক্ষমা করার জন্য চাপ দিয়েছেন। আইন অনুযায়ী সর্বোচ্চ 27 অক্টোবরের মধ্যে ইসরায়েলে জাতীয় নির্বাচন হতে হবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ইমানুয়েল নভনের মতে, নেতানিয়াহু আগাম নির্বাচন ডাকতে পারেন। তার ভাষায় এটা স্পষ্ট, তিনি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না, বিশেষ করে 7 অক্টোবরের হামলার বার্ষিকী সামনে থাকায়। গাজা হামলার পর নেতানিয়াহু একেবারে তলানিতে নেমে গিয়েছিলেন, কিন্তু এরপর ধীরে ধীরে পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। জনমত জরিপ অনুযায়ী যদি এখন নির্বাচন হয়, তবে নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি এগিয়ে থাকবে। তাতে সম্ভবত তাকে আবার সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে, যদিও বর্তমান মিত্রদের নিয়ে তার এখনও সংসদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে বড় কোনো সামরিক বিজয় হলে সেই হিসাব বদলে যেতে পারে। নিরপেক্ষ ভূ রাজনৈতিক বিশ্লেষক মাইকেল হোরোভিটস বলেন, এই আক্রমণ নিঃসন্দেহে সেই ভাবমূর্তিকে শক্তিশালী করছে যা নেতানিয়াহু তৈরি করতে চান, তার পূর্ণ বিজয় স্লোগানের সাথে সম্পর্কিত ভাবমূর্তি। তিনি আরও বলেন, নেতানিয়াহু দেখাতে চান যে এটি শুধু নির্বাচনী স্লোগান নয়, বরং বাস্তবতা। এটি তার জাতীয় কর্মসূচি এবং নির্বাচনী কৌশল। চ্যানেল 13 টেলিভিশনের প্রখ্যাত সাংবাদিক রাভিভ দ্রুকার বলেন, নেতানিয়াহু মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে বিজয় সম্পূর্ণ হয়েছে, যদিও সেটি বাস্তবে ভ্রম হতে পারে। তিনি উল্লেখ করেন, হামাস এখনও গাজা পরিচালনা করছে, আর শনিবারের হামলার পরও ইরান এখনও ইরানই রয়ে গেছে। যদি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ ইসরায়েলের জন্য সফল হয়, তাহলে তা নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক বিজয় হবে। তবে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষক হোরোভিটস। তার মতে, বহু হতাহতের দীর্ঘযুদ্ধ এবং উচ্চ জীবনযাত্রার খরচ, এই দুয়ের প্রতি জনসাধারণের সহনশীলতা খুবই কম।
এবার অন্যান্য খবর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের 15 দিন অতিবাহিত হওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার পদে কারা আসছেন। দলের নীতি নির্ধারণী পর্যায়ে রাষ্ট্র ও সংসদের এই শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর পরিকল্পনা করা হচ্ছে। দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রপতি পদে বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যদিও বর্তমানে রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়নি, তবে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে দলের ভেতরে এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক মেয়াদের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। অন্যদিকে আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেই অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। স্পিকার পদের জন্য আলোচনায় রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদীয় বিধিবিধানে দক্ষ হিসেবে জয়নুল আবেদিনের নাম দলের ভেতর বেশ আলোচনায় রয়েছে। সংসদীয় রীতি অনুযায়ী সংসদ উপনেতা নির্বাচনের বিষয়টি এখনও কিছুটা অস্পষ্ট। বর্তমান সংবিধানে সংসদ উপনেতা পদের সরাসরি বিধান না থাকলেও অতীতে এই পদে নিয়োগ দেওয়ার নজির রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধানে উল্লেখ না থাকলেও সংসদীয় কার্যক্রমের সুবিধার্থে এর প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যায় না। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ্যে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামীকে তাদের মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এটি দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সাধারণ নির্বাচনের পর প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মধ্য থেকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হয়। সংসদ সচিবালয়ের নিয়ম অনুযায়ী নির্বাচনের নির্ধারিত সময়ের অন্তত 1 ঘণ্টা আগে প্রস্তাব জমা দিতে হবে। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই স্পিকার ও রাষ্ট্রপতি উভয় পদেই সরকারি দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা স্থায়ী কমিটির আগামী বৈঠকে এই পদগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভারসাম্য রক্ষা করেই তারেক রহমান তার দলের চূড়ান্ত মনোনয়ন দেবেন। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ তার পরিস্থিতির পরিবর্তন কখন করতে পারে? যখন সে তার দৃষ্টিভঙ্গি বদলায়। সবসময় যদি আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন, তাহলে জীবনের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ধরুন, একটা গ্লাসের অর্ধেক পানি আছে, আপনি কি বলবেন যে অর্ধেক খালি? না, আপনি চিন্তা করুন যে এই গ্লাসটি অর্ধেক পানি ভর্তি। এভাবে জীবনের প্রত্যেকটি কাজে আপনি যদি ইতিবাচক ভাবতে পারেন, পজিটিভলি নিতে পারেন সব কিছু, অনেক কষ্ট, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও যদি সাহস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন জীবন যুদ্ধে। সফলতা আপনার পায়ে এসে চুমু দেবে তখন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। গত 4 দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং 17টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার নিশ্চিত করেছেন এই তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, সহজভাবে বলতে গেলে যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে, আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের B-1 এবং B-2 যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিন সহ মোট 17টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে। এই 3 সাগরে গত কয়েক দশক ধরে বাণিজ্যিক জাহাজগুলোতে হয়রানি করে আসছিল ইরান। এখন সেখানে কোনো ইরানি জাহাজ নেই। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন এবং যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অপারেশন এপিক ফিউরি অভিযানে মোতায়েন করা হয়েছে 50,000-এরও বেশি মার্কিন সেনা এবং 2 শতাধিক যুদ্ধবিমান। মঙ্গলবারের এক্স বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, গত 4 দিনে ইরানের 2000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।